আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। তোমরা অনেকেই পরিবেশ রসায়ন এই অধ্যায়টা রিভিশন দিতে যে কোন লাইনগুলো পড়বো, কিভাবে মুখস্থ করব বা কিভাবে মনে রাখবো, এত বেশি সময় লাগতেছে, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, এরকম অনেক কথা বলে থাকো আমাকে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে একেবারেই কোন লাইনগুলো রিভিশনের জন্য না পড়লে হবেই না, এগুলো তোমাকে মাস্ট রিভিশন দিতে হবে। সে ব্যাপারে আমরা কথা বলবো একেবারে শেষ সময় রিভিশনের জন্য। তো চলো আমরা ক্লাস শুরু করে দেই। আমরা এই অধ্যায়টা ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যেই আলোচনা করে ফেলবো। তোমরা সে পর্যন্ত ধৈর্য ধরবে ইনশাল্লাহ। তো শুরু করি আমরা। এটা হচ্ছে হাজারি স্যারের বই, পরিবেশ রসায়ন, কি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসো। এক্ষেত্রে এমনি কথাবার্তা বলছে, এক্ষেত্রে তোমরা এই কথাটা একটু জানতে পারো, নাইট্রোজেন। এরপর আসো, এখান থেকে দেখো যে বায়ুমণ্ডলের সংযুক্তি, বায়ুমণ্ডলের সংযুক্তি এটার ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড তিনটারই সংকেত জানতে হবে, মানে শতাংশ কত শতাংশ এটা জানতে হবে, ঠিক আছে। এরপরে এই ক্ষেত্রে আসো, এই যে 14.7 পাউন্ড, এই কথাটা জানতে হবে লাস্ট রিভিশনের জন্য। তারপরে এখানে আসি বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডলের গুরুত্বতে তেমন পড়াশোনা নাই, জাস্ট এই গড় তাপমাত্রাটা পড়লেই হয়েছে। এরপর বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ, অঞ্চলসমূহতে যে পড়াশোনা সেটা হচ্ছে এইটা, ঝড় কোথায় হয়, তারপরে বিমান কোথায় চলে, তারপরে ক্ষুদ্রমণ্ডল কাকে বলে, তারপরে শান্তমণ্ডল কাকে বলে, ঠিক আছে। কোনটাকে শান্তমণ্ডল বলে, স্ট্র্যাটোস্ফিয়ার, কোনটাকে ক্ষুদ্রমণ্ডল বলে, এই কথা বলেছে। এরপর দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক থাকায় এই অঞ্চলে জেট বিমান চলতে পারে, তাহলে কোনটাতে জেট বিমান চলে, কোনটাতে কি ধরনের বিমান চলে, এই কথাগুলো পরীক্ষাতে বারবার আসে। এরপরও স্ট্র্যাটোস্ফিয়ার, এটার ক্ষেত্রে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ ল্যাপস রেট কোথায় দেখা যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। আচ্ছা, তারপরে এখান থেকে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে ওজন, এই কথাটাই আসে, ওজন কথাটাই বারবার আসে। এরপরে আমরা চলে যাই মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে এই শীতলতম অবস্থায় পৌঁছায়, এই কথাটা লাগবে। এর সাথে আমরা দেখি যে এরপরে কি আছে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা যেটা পড়বো যে উপরের দিকে থাকে এই যে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের পরিমাণটা বেশি থাকে, এই কথাটা পড়বো। এরপরে আমরা যেটা জানবো যে চুম্বক স্ফিয়ার বলছে, এই কথাটা আমরা জানবো। এরপরে এর ভূমি থেকে পরিসর গুলা প্রত্যেকটা জানবো যে কোনটার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ নয়, এবং এইটার ক্ষেত্রে মুখ্য উপাদান কোনটা, হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে মুখ্য উপাদান কোনটা বা মুখ্য উপাদান নয় কোনটা। এই তাপমাত্রা মনে থাকবে না বা চাপও অনেকের মনে থাকবে না, তোমরা জাস্ট পরিসর আর এটার ক্ষেত্রে মুখ্য উপাদান দুইটা পড়বা। এরপরে আসো, এরপরে আমরা যেতে থাকি হেটারোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, এগুলো কথা বলছে। এই যে 1.1, এটা একটু পড়বো। তারপরে এটার ক্ষেত্রে আমরা যাই, এখানে আমরা চোখের ক্যাটারেক্ট সৃষ্টিতে, এই কথাটা 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এটা, তারপরে এটার ক্ষেত্রে এই 27 ডিগ্রি সেলসিয়াস আর 80 ফারেনহাইটের বেশি, এই কথাটা। এরপর, এরপর কোন কোন দেশে সাইক্লোন বলে, ঠিক আছে। এগুলো আমরা পড়ার থেকে এইখানে আমরা যে ছবিটা পাবো এই ছক দেখেই পড়ে নিবো। এটার ক্ষেত্রে ক্যাটরিনা পড়বো আমরা বেশি করে, মহসেন পড়বো, ঠিক আছে। এই দুইটা মাস্ট পড়বো। তারপরে আসি, বাকিগুলো পড়তে হবে কিন্তু এই দুটো পড়তেই হবে, হ্যাঁ। তারপরে এটার কি বৈশিষ্ট্য বলছে, বৈশিষ্ট্য খালি জাস্ট প্রথম লাইনগুলো পড়তে পারো, আবার না পড়লেও চলবে। এরপর আসো গ্যাস সমূহ, গ্যাস সমূহের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কি বলছে এটা আমরা দেখবো। যে এটার ক্ষেত্রে এককগুলোর মধ্যে এটা লাগবে, এই এককের মধ্যে জাস্ট এই কথাটা মাস্ট, ঠিক আছে। এই কথাটা, এই পুরো লাইনটা পড়তে হবে। এরপর আসো তাপমাত্রাতে কথাবার্তা বলছে, কেলভিন তাপমাত্রা সমান এটা, এটা একটু পড়বো আমরা রিভিশনের জন্য। এরপরে যাই আমরা কোথায়, এরপরে এটা 1.3 এসটিপি, এসএটিপি, এটা দুইটারই পূর্ণরূপ লাগবে, এবং এটা এই যে 22.414, এটা 24.789, এই দুইটা মাস্ট, মানে কিছু না পড়লে এই দুইটা পড়তে হবে। তারপরে তুমি কিলো প্যাসকেল পড়তে পারো, নাও পড়তে পারো। এরপর আসো বয়েলের সূত্র, বয়েলের সূত্র কোনটা এটা জানতে হবে, এবং সমীকরণটা কি এটা জানতে হবে। এরপরে আসো যেটাকে কি বলা হয়, এটা আবার ফাইনাল রিভিশনের জন্য রাখতে হবে। তারপরে এই যে সমষ্ণ রেখা আইসোথার্ম, এটাও জানতে হবে। তারপরে এটার ক্ষেত্রে এই লাইনটা পড়তে হবে আবার রিভিশনে। তারপরে এগুলো নাই, এগুলো পড়াশোনা নাই।
আচ্ছা, এই যে 1.5 এটা পড়বা। তারপরে এটার ক্ষেত্রে এই যে তাপমাত্রা বৃদ্ধি পেলে এটার ক্ষেত্রে আয়তন, বিজ্ঞানী চার্লস বলছেন, এটার ক্ষেত্রে দেখি আমরা এটার ক্ষেত্রে যেটা পড়তে হবে একেবারে ফাইনাল রিভিশনের জন্য, এই যে এটা। তারপরে এখান থেকে আমরা কি পড়বো, কেলভিন স্কেল এগুলো বলছে পরম শূন্য তাপমাত্রায়। আচ্ছা ঠিক আছে, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলে, এই কথাটা পড়বো। চার্লসের সূত্র কি এবং কারা কারা স্থির থাকে। তারপরে গাণিতিক রূপটা পড়বো, জাস্ট একটু যেই, তারপরে এটাকে আইসোবার বা সমচাপীয় এই কথাটা পড়বো। তারপরে এই যে এটা চার্লসের সমীকরণ, তারপরে পরম শূন্য তাপমাত্রা, তারপরে এটাকে এই সূত্র বলা হয়, সূত্রটার সমানুপাতিক না সম্পর্কটা পড়তে হবে। ঠিক আছে, সম্পর্ক পড়তে হবে, আইসোকোর বলা হয় বা সম আয়তনীয়, এই কথাটা পড়তে হবে। তারপরে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের চাপ বাড়ে কেন, কেন বাদ দাও, বাড়ে কেন এটা জানলে জানছো, নাইলে তাপ বৃদ্ধি পায় এ পর্যন্ত জানলেই হয়েছে। তারপরে এটার ক্ষেত্রে যাই আমরা। আচ্ছা, এই 1.9টা পড়বো। তারপরে এই 20 ডিগ্রি 25 ডিগ্রি এটা পড়বো। তারপরে 1.10 পড়বো। তারপরে এই যে 1 নাম্বার সমস্যা 1.17 এটা পড়বো। তারপরে সমন্বয় সূত্রকে বিভিন্ন কথাবার্তা বলে রাখছে, আমরা ফাইনাল রিভিশনের জন্য যেতে থাকি, আগাইতে থাকি। আদর্শ গ্যাস সমীকরণ এই কথাটা পড়বো। এই যে 1.11 এটা পড়বো। তারপরে ধ্রুবকটা পড়বো। আর এর তাৎপর্য আর নিয়ে আমরা একটু পরেই পাচ্ছি, সেটা পড়ে নিলেই হচ্ছে। যে আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলছে, এটা একটা ছকেই পেয়ে যাব আমরা, ওখান থেকে পড়ে নিবো। এই যে এই ছকটা, এটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট এসআই একক। তারপরে তারপরে প্রথমটা পড়বা। আর এই যে ফাউন্ড যান্ত্রিক চাপ, তারপরে এখানে বলে রাখছে এটা একটা, এটা একটা আণবিক ভর, ভরের ক্ষেত্রে এই যে জাস্ট নামগুলা, নামগুলা জানবা। তারপরে আমরা যাইতে থাকি, এই যে 1.13 এটা পড়বো। ফাইনাল রিভিশনে আগে থেকে এগুলো আমরা কিছু পড়বো না, এটা মাস্ট। সর্বনিম্ন তাপমাত্রা এটাও পড়বো। এটাকে কয়েকটা ভাগে পড়তে পারলে ভালো, যারা পারবা কয়েকটা ভাগ করে নিবা, দিয়ে দিয়ে পড়াশোনা করবা। আর এখানে আসো, আংশিক চাপ ও ডাল্টনের সূত্র, এটার ক্ষেত্রে 1 নাম্বার দুইটা কারণ আছে, এই দুইটা কারণই পড়বো। তারপরে এই যে বিবৃতিটা কি, এই যে যোগফলের সমান এই কথাটা পরীক্ষায় আসে। তারপরে এখান থেকে 1.17 এটা পড়বো। মোল ভগ্নাংশ কাকে বলে, এই সূত্রটা পড়বো। এরপরে এখানে 760 এই কথাটা পড়বো। 18 এটাও পড়বো। 19 এটাও পড়বো। তারপরে এটার ক্ষেত্রে এটা যারা একটু হার্ড প্রিপারেশন তারা পড়তে চাও, যে হার্ড প্রিপারেশন নিতে চাও তারা পড়ি। এরপরে আমরা যাই, এরপরে এগুলা থেকে না আমাদের পড়াশোনা অনেকখানি কমে যাবে আর কি, এগুলো পড়তে হবে না। মেডিকেল প্রিপারেশন এগুলো আর কি একটু সুবিধা, যে অনেক কিছু স্কিপ করা যায়। হ্যাঁ, এগুলা নিয়ে পরীক্ষা আসে না। ব্যাপন কাকে বলে এটা আমরা অনুব্যাপন বা নিঃসরণ কাকে বলে এগুলো ছোট কালে পড়ছি, আরেকবার এখানে পড়ে ফেলবো। এটার ক্ষেত্রে এই যে মন্থর আর চলন এই 4 নাম্বারটা পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, এই যে গ্রাহামের ব্যাপন সূত্র, এটার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্কটা জানতে হবে, ডিরেক্ট সম্পর্কটা পরীক্ষায় আসবে। তারপরে এই বর্গমূলের ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে যে কথাগুলো বলছে এটা আসলে ইন্টারমিডিয়েটে আমরা বেশি পড়ছি না, এই এই কথাগুলো আমরা ইন্টারমিডিয়েটে অনেক পড়ছি। তারপরে এই প্রশ্নটাও পড়বো। এটার ক্ষেত্রে এই প্রশ্নটা অ্যাটনোলাইসিস এই কথাটা আমরা পড়বো। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আইসোটোপের পৃথকীকরণ এই কথাটা পড়বো। তারপরে যারা একটু হার্ড প্রিপারেশন তারা এই যে এই কথাগুলো একটু পড়তে পারো। তারপরে এইটা 235 ইউরেনিয়াম। এরপরে যাই, এগুলো আমাদের লাগবে না, লাগাইতে থাকি এগুলো থেকে। দেখো এতগুলো প্রশ্ন, এতগুলো পৃষ্ঠা অল্প কিছু, মানে একটা অধ্যায় থেকে 150-200 প্রশ্ন পড়লেই মোটামুটি এর মধ্যে একটা ভালো সংখ্যক কমন পেতে পারো তোমরা। তো এটার ক্ষেত্রে জ্ঞানের আণবিক গতিতত্ত্ব, গতিতত্ত্ব বলতে যেগুলো প্রথমে কথাবার্তা বলে রাখছে, যে চাপ কি স্থির থাকে কিনা এগুলো পড়তে পারো। তবে এই যে এখান থেকে
এই ছকটা আসবে তখন আমরা পড়াই দিচ্ছি। এই যে গতীয় সমীকরণ কে দেয়, এইটা ক্লসিয়াস। তারপরে সংঘর্ষ ব্যাস কাকে বলে, এটার ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করা হয় সংঘর্ষ ব্যাসকে। আচ্ছা, আর যারা একটু হার্ড প্রিপারেশন তারা এই দুইটা পড়তে পারো। ব্যাপন হার বেশি, এটা পড়তে হবে। এটার ক্ষেত্রে দেখো এটা পড়তে হবে। তারপরে এটার থেকে গড় গতিবেগের ক্ষেত্রে এটা পড়তে হবে। তারপরে সম্ভাব্য এই 1.24 পড়তে হবে। তারপরে এই সূত্র, সূত্র তিনটা পড়তেই হবে, ঠিক আছে, এই সূত্র তিনটা পড়তেই হবে। অনুপাতটা কি দিছে, অনুপাতটাও পড়তে হবে। তারপরে এখান থেকে 1.25, তারপরে এটার প্রত্যেকটাই লাগবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বারটা, ঠিক আছে, এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। ফাইনাল রিভিশনে যা দাগায় দেওয়া আছে তোমাদের তার থেকে আমি জাস্ট একেবারেই যেগুলো না পড়লে না সেগুলোর কথা কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, সেগুলো একটু মাথায় রাখবে। এটার ক্ষেত্রে আসো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে 4 নাম্বারটা পড়বা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এইটার 4 নাম্বার পড়বা। আর এইটার ক্ষেত্রে 6 নাম্বারটা মাস্ট। 6 নাম্বারটা এরপরে আবার পাবো আমরা, তাই এত বেশি প্যারা নিচ্ছি না। এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, এটা একটু জানবা। তারপরে এটাতে বক্ররেখাতে দেখি আমরা, আচ্ছা, সিদ্ধান্ত থেকে আনা যায়, আচ্ছা ঠিক আছে, তাপমাত্রার উপর নির্ভর করে এই যে সিদ্ধান্ত 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসো এটার থেকে এই পড়াটা পড়বো। এরপরে -1 মানে লেস দ্যান 1 যেগুলো, সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে লেস দ্যান না গ্রেটার দ্যান 1, এটার ক্ষেত্রে তিনটা আছে, কোনটা নয় এই কথা বলে দিবে, হ্যাঁ। তারপরে এই প্রশ্নটা পড়বো। তারপরে চলে যাই। তারপরে এখান থেকে আমরা ওই একই কথা বারবার আসছে, আবার এখানে দিছে। তারপরে দেখি এখান থেকে ধ্রুবকের কথা বলছে, সংশোধন করছে, এই সংশোধন নিয়ে একটু পরে আমরা পড়বো যে কি আছে। এই যে এটা আবার পড়বো। তারপরে এখানে পড়াশোনা নাই, সংশোধনের ক্ষেত্রে একটু দেখতে পাবো, একটু পরে থামো। এই যে এখন গ্যাস সূত্রের কি প্রয়োগ আছে এটার ক্ষেত্রে, এলপিজি, এটার ক্ষেত্রে দেখো যে কি কি আছে, প্রোপেন আর বিউটেন আছে। এটার ক্ষেত্রে আর্গন গ্যাস সিলিন্ডারে ভরে বিক্রি করা হয়। তারপরে এই যে অ্যাসিটিলিন কথাটা লাগবে, জোড়া, এই যে জোড়া কাটা মানে লোহা কাটা এবং জোড়া দেওয়ার কাজে কোনটা ব্যবহার করা হয়, এটা মাস্ট। তারপরে এখান থেকে আমরা যাই, এখান থেকে এই এলপিজি তে আমরা এই কথাটা পড়বো যে এই লিকেজ হয়েছে কিনা এটা কিভাবে আমরা বুঝবো, কোনটা দ্বারা বুঝবো, হ্যাঁ। এটার বাংলা দিয়েও থাকতে পারে, আবার রাসায়নিক সংকেত দিয়েও থাকতে পারে। তারপরে এই এলএনজির ফুল রূপ জানবো, -160 ডিগ্রি এই কথাটা জানবো। তারপরে ক্যালোরিফিক মান যদি জানতে পারো তো ভালো, না পারলে নাই। ক্রান্তির ক্ষেত্রে যেগুলো আছে প্রত্যেকটারই উদাহরণ আমাদের জানতে হবে। তারপরে এটার ক্ষেত্রে একটু জানবা, এটার ক্ষেত্রে কার্বন, এটার ক্ষেত্রে লাগবে, হিলিয়ামটা বাদে এগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে আসো, আর যদি নাই পারো একবারে তাহলে জাস্ট ওই কার্বন ডাই অক্সাইডটা পড়িও, আর এদিক থেকে এটারও কার্বন ডাই অক্সাইডটা পড়িও। আচ্ছা, তারপরে আসো, সব থেকে কঠিন এই কথাটা রিভিশনের জন্য রাখবা। এটা আবার বলে দিছে, যতটুকু পারো মনে রাখার চেষ্টা করবা। তারপরে এখানে পড়া নাই, এখানেও নাই, রিভিশনের জন্য এখানেও কিছু দিতে হবে না। তারপরে যাইতে থাকি। আচ্ছা, এখানে নাইট্রোজেন ফিকশনের ক্ষেত্রে আচ্ছা এই প্রথম লাইনটা পড়তে হবে। তারপরে বায়ু দূষক গ্যাস, এটা একটু জানবা। তারপরে এটার ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে নাইট্রোজেন যে ফিক্সেশন হচ্ছে পদ্ধতি, কোন পদ্ধতিতে কোনটা প্রভাবক আছে এই কথাটা জানতে হবে। তারপরে এই যে মলিবডেনাম এই কথাটা জানতে হবে। এরপরে প্রাইমারি দূষক পদার্থ নয় কোনটা, সেকেন্ডারি দূষক পদার্থ নয় কোনটা, হ্যাঁ, উদাহরণগুলো জানতে হবে। তারপরে এখানে আসো এটার ক্ষেত্রে এই যে মাত্রাগুলা, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এখানে কার্বন ডাই অক্সাইডই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে কার্বন ডাই অক্সাইডই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে মিথেনটা পড়তে পারো। এরপরে সালফার ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে আসো এটার ক্ষেত্রে কার্বন মনোঅক্সাইড একটা নীরব ঘাতক, এই কথাটা পড়বো। তারপরে আমরা দেখি এরপর আমরা কোনটা পড়বো, এইটা শ্বাসকষ্ট, এটা মাস্ট, ঠিক আছে, শ্বাসকষ্ট এটা মাস্ট, এই যে ব্রোঙ্কাইটিস হাঁপানি রোগ সৃষ্টি করে। তারপরে কোনটা বর্ণহীন কোনটা বাদামি,
কোনটা নিরপেক্ষ আর কোনটা, এই যে পারক্সি অ্যাজাইল নাইট্রেট এটার ক্ষেত্রে কোনটা কোনটা থাকে কোনটা কোনটা থাকে না, এটা পরীক্ষা আসে। তারপরে এই যে ফটোকেমিক্যাল স্মোক, এই কথাটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এটাতে কারা কারা কাজ করে কারা কারা কাজ করে না, এটা আসে, হ্যাঁ। তারপরে আসো যে সেইটার দরকার নাই, আমরা এদিকে যাই। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, আরো কি কি আছে যে গ্রিন হাউস গ্যাস বলা হয়, হ্যাঁ, এই কথা লাগবে। কোনটা গ্রিন হাউস গ্যাসের অন্তর্ভুক্ত নয়, এই কোশ্চেনটা আসে। তো এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসো যে এদের বৃদ্ধির জন্য গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে কি বলছে দেখি। আচ্ছা, এগুলো তারা বলছে, এগুলো বলতেই পারে, সে অধিকার তাদের আছে। আমরা ফাইনাল রিভিশন জন্য এতগুলা মাথায় নিতে পারবো না, আমরা আরো আগাইতে থাকি। আচ্ছা, এই চুক্তির কথাটার নামটা একটু পড়িও। তারপরে এটার ক্ষেত্রে এটা মানে কিছুই না পড়লে এই প্রশ্নটা পরীক্ষায় দিবে, হ্যাঁ, যে কোনো কোচিং সেন্টারে কোশ্চেনটা নিতে বাধ্য, কোন এককে। তারপরে আসো, তারপরে আচ্ছা এখানে যাই। এটার ক্ষেত্রে পরীক্ষা আসে এই যে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এটা। আর আচ্ছা ঠিক আছে, তারপরে এটার ক্ষেত্রে আমরা আর কোনটা পাই, আচ্ছা, এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আবার ফোম আছে, এই ফোমটাও বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা। তারপরে আমরা যাই, ওজোন স্তরের ক্ষেত্রে বলা হয়েছে কি, আচ্ছা এই যে ব্রোমিনের উৎস কোনটা। তারপরে সিএফসি প্রধান, ওজোন স্তর ক্ষয়কারী। তারপরে যাইতে থাকি, অ্যাসিড বৃষ্টি সাধারণত কলকারখানার অঞ্চলে এই মূলে কারা কারা আছে এইটা জানতে হবে, এই তিনটা নাম জানতে হবে। এই যে অ্যাসিড বৃষ্টি দায়ের জন্য এটা কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে এটা জানতে হবে। তারপরে আমরা যেতে থাকি এদিকে, এই যে এটা পড়বো, অ্যাসিডের সংজ্ঞা পড়বো, এটা পড়বো, ক্ষারকের সংজ্ঞা পড়বো। এই 1 নাম্বারটা কোটি কোটি বার পরীক্ষায় দিবে, এই যে 1.32 এটা পড়বো। তারপরে সীমাবদ্ধতাটা পড়বো একটা। তারপরে যারা একটু আরো প্রিপারেশন ভালো চাও তারা 2, 3, 4ও পড়ে নিতে পারো, হ্যাঁ, নাহলে 1 নাম্বারটা পড়তেই হবে। তারপরে অম্ল ক্ষারক গেল। তারপর পুটনীয় তত্ত্ব, কোনটা অম্ল কোনটা ক্ষারক, এগুলো পরীক্ষায় আসে, যেমন কি কোনটা এটা, এটার ক্ষেত্রে এটা। এই যে সকল, এই লাইনটা পড়তেই হবে যে এটার ক্ষেত্রে কোনটা ক্ষারক আর কোনটা ক্ষারক না, এটার ক্ষেত্রে ক্ষারক, ওটার ক্ষেত্রে ক্ষারক না, এই কথাটা পড়তে হবে। তারপরে উভধর্মী বা অ্যামফোটেরিক, এই কথাটা পড়তে হবে। তারপরে যেতে থাকি আমরা এখান থেকে, এরপরে আসো, এই দুইটা লাইন পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। এই যে 1.33 পড়তে হবে, 1.34 পড়তে হবে। তারপরে এই কথাটা ফরজে আইন, এই দুটো কথা ফরজে আইন, কোনো কথা নাই, এখান থেকে কোশ্চেন মানে আসার জন্য বসে থাকে, সেটা যে কোনো কোচিং সেন্টারে এখান থেকে কোশ্চেন নেয়। ঠিক আছে, আবার এই দুটো কথা আবার বলছে, আরেকবার জেনে নেবা। তারপরে আসো, এই দুটো কথা কোনটা লুইস অ্যাসিড কোনটা ক্ষার কোনটা, পরীক্ষা আসেই, হ্যাঁ। লুইস অ্যাসিডের উদাহরণ গুলা আর লুইস ক্ষারকের উদাহরণ, এই যে লুইস অ্যাসিড নয় কোনটা বা লুইস অ্যাসিড কোনটা বা লুইস ক্ষার নয় কোনটা, এটা, ঠিক আছে। তারপরে আসো, এই যে এটার ক্ষেত্রে ভূগর্ভস্থ পানি, ঠিক আছে, এইটা মিঠা পানির উৎস কোনটা, ভূগর্ভস্থ পানি। তারপর আরো কিছু পড়াশোনা থাকতে পারে, তো এটার ক্ষেত্রে আমরা জাস্ট এই নামগুলো জানবো। এরপর আসো, এখানে আমাদের তেমন পড়াশোনা নাই। কর পানির ক্ষেত্রে আসো, কর পানিতে কি আয়ন থাকে এটা একটু জানলাম। তারপরে স্থায়ী ক্ষরতাকে দূর করার জন্য কি করতে হবে, কারা কারা থাকলে স্থায়ী ক্ষরতা, কারা কারা না থাকলে স্থায়ী ক্ষরতা না, এগুলো কথা বলবো, এটা একটু জাস্ট দেখবো। তারপরে পানির, বিশুদ্ধ পানির পিএইচ কত এটা জানবো। তারপরে যদি জলজ প্রাণীর ক্ষেত্রে কত এটা জানবো। তারপরে ডিও, এটা জাস্ট একবার পড়বো। তারপরে কত থাকলে ভালো, কত থাকলে খারাপ, এগুলো কথা বলা আছে, জাস্ট এটা জানবো। তারপরে এটার ক্ষেত্রে বিওডি এর ক্ষেত্রে কি, কাকে বলে জানবো। এরপরে আসি, বিওডি থেকে প্রশ্ন আসে, এই যে প্রত্যেকটাই ভালো একটা পড়াশোনা, এটা প্রত্যেকটা করা উচিত, 3 নাম্বারটা পরীক্ষায় চলেই আসছে। এই যে এটা মোটামুটি ভালোটা চলে আসছে, এরপরও আমরা পড়বো আর কি, তোমার যেটা তাহলে 2 আর 3 এটা তো মাস্ট পড়তে হবে, তাই না, তারপরে তোমরা যেটা সম্পূর্ণটাই পড়া উচিত, তারপর 2, 3 পড়িও। তারপরে এটার ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে সিওডি বিএড এর মান বেশি হবে কোনটার মান বেশি, এই যে সিওডি এর মান সর্বোচ্চ কত হয় এটা। তারপরে এর একক কি। তারপরে এটাতে আসো যে টিডিএস এর ফুল ফর্মটা কি,
টিডিএস এর মানের ক্ষেত্রে পিএইচ, এই যে এটার ক্ষেত্রে পিএইচ দিচ্ছে দেখো কত, তারপরে বিওডি এর ক্ষেত্রে কত। ঠিক আছে, এই দুইটা মাস্ট পড়তে হবে। তারপরে টিডিএসটাও পড়ি। তো একেবারে এটা একটু বড় অধ্যায়। তারপরে এই যে হালদা নদী, এটা কিন্তু আমরা জীব, মানে জীবের পরিবেশও পাইছি, এখানেও পাবো আবার মানে প্রাণীর পরিচিতি অধ্যায়ও পাবো। পানি দূষণের কারণ বলছে, আচ্ছা বলুক, সমস্যা নাই। তারপরে এটা কাকে বলে, এটা ধরো পরীক্ষা, মানে এটাও একটা ফরজে আইন একটা প্রশ্ন। তারপরে ইটিপি এর ফুল ফর্ম কি। তারপরে এটার ক্ষেত্রে এই যে সালফাইডের ক্ষেত্রে যেগুলো বলা আছে, এর মধ্যে অরপিমেন্ট এই কথাটা বেশি দরকার। তাও এই কথাটা, মানে এই কথাটা বেশি দরকার, সবগুলোই পড়বা কিন্তু এটা মাস্ট। আর বিষের রাজাকে আর্সেনিক, আর্সেনিক কি অপদার্থ। এরপরে আসি, এখান থেকে পড়াশোনা আরো আছে, কি রূপে মিশ্রিত থাকে এটা। তারপরে সব থেকে বিষক্রিয়া সৃষ্টি করে কে, এই যে ত্রিজোজিটা। তারপরে আর্সেনিকের সহনশীল মাত্রা কত, এটা। ঠিক আছে, সর্বোচ্চ সহনশীল মাত্রা। আর নিরাপদ মাত্রা কত এখানে দেওয়া আছে চিত্র, এই দেখো হু এর ক্ষেত্রে কত, মানব শরীরে কত, এই কথাটা আসে। ঠিক আছে, যে কোনো জায়গায় এই প্রশ্নটা আসবে। তারপরে আসো আচ্ছা, যশোর জেলার এই যে থানার আর্সেনিক দূষণ সব থেকে বেশি। আর প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। এটা এখন দেখতে হবে চাঁপাইনবাবগঞ্জের কথাটা কোথায় লেখা আছে, এখান থেকে পড়তে হবে। আচ্ছা, তারপর আসো, এটার ক্ষেত্রে আমরা যাই, আর্সেনিক দূষণের প্রভাব, প্রভাবের ক্ষেত্রে যেটা বেশি পড়ে এইটা, ব্ল্যাক ফুড ডিজিজ। এটা না পড়ে যাওয়াই যাবে না, হ্যাঁ। বাকিগুলো পড়ো কিন্তু এটা পড়তেই হবে। তারপরে অটোট্রফ, আচ্ছা খাদ্য শৃঙ্খলে তেমন পড়া নাই, আমরা এদিকে চলে যাই। এই যে 1.37টা পড়বো। এবার আর্সেনিকের প্রভাব দেখো খাদ্য শৃঙ্খলে, এই গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধিতে, তারপরে ফ্যাটি লিভার বা যকৃৎ কোষে কি হয়, লিপিডের সঞ্চয় হয়, এই কথাটা। আর ব্ল্যাক ফুড ডিজিজ তো আগেই পড়ছি। তারপরে ক্রোমিয়ামের কি কাহিনী, ক্রোমিয়ামের কাহিনীতে যাই আমরা। ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এইটা, এই হিমোগ্লোবিন তৈরিতে বাধা, এই কারণে অ্যানিমিয়া হয়। এবং কি বলে যে এটার কোনটা বেশি মারাত্মক, এই কথা লাগে। ঠিক আছে, এই দুইটা মাস্ট পড়তে হবে। তারপর আর একটু পড়তে পারো যে এই শ্বাসযন্ত্রে শ্রমিকের ক্ষেত্রে এটা বেশি হ্যাম্পার করে। তারপরে লেডের ক্ষেত্রে আসি, লেডের ক্ষেত্রে প্রথম দুইটা কথা পড়বো। তারপরে 1.3 মানে 38টা পড়বো। এই যে কত হলে বিষক্রিয়া দেখা যায়, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দাঁতের মাড়ির নীলাভ হওয়া, এটা একটা। তারপরে এটার ক্ষেত্রে দেখো শিশুর আইকিউ, মহিলা মৃত সন্তান প্রসব করবে। ঠিক আছে, এই কার মতো, আর্সেনিকের মতোই। তো এটা থেকে যদি একেবারেই বলো, তাহলে আমি বলবো এই যে এই অংশটা, আইকিউটা, আর এটার ক্ষেত্রে দাঁতের মাড়ি নীলাভ হওয়াটা, এই দুইটা পরীক্ষা আসে। তারপরে ক্যাডমিয়ামের ক্ষেত্রে আসি, ক্যাডমিয়ামের ক্ষেত্রে আসি, এই যে কে কে বাধা দেয় এক্ষেত্রে বলছে, এটা একটু পড়বো। লিথাল ডোজটা 1 গ্রাম, এটা পড়বো। অস্টিওপোরোসিস, অস্থিভঙ্গুর হয়, এই কথাটা পড়বো। তারপরে আচ্ছা, এই দুটো মাস্ট। এটাই বা আউচ আউচ, এটা আদিম যুগ থেকে পরীক্ষা আসে। কিডনি নষ্ট হয়, এটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। কোন ক্যান্সার হয়, প্রোস্টেট ক্যান্সার। ঠিক আছে, প্রোস্টেট ক্যান্সারের জন্য কোনটা দায়ী, ক্যাডমিয়াম, এই কথাটা পরীক্ষা আসে। তারপরে যাই আমরা, মেটাবলিজম, বিপাকীয় অস্বাভাবিকতা সৃষ্টি হয়, এগুলোর থেকে কিন্তু আমি বললাম কি, এটার ক্ষেত্রে আউচ আউচ ইটাই, আর এটার ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে দেখো তারা কি বলছে, এই ব্ল্যাক ফুড ডিজিজ এই কথাটা বলছে, অ্যানিমিয়া হয় কোনটার কারণে। তারপরে কি বলে যে শিশুর আইকিউ কোনটার কারণে, হ্যাঁ, তারপর অস্টিওপোরোসিস রোগের অস্থি ভঙ্গুর হয়ে যায়, এই কথা বলছে। তারপরে এটা পানির, এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে যেটা পড়বো, এটা তরল তরল মিলে এটা কি হচ্ছে, এটা পড়বো। আর এটার ক্ষেত্রে এই যে পিউটার জগের পার্সেন্টেজটা কত, এটা পড়বো। তারপরে আমরা এই নিয়মটা বলছে দ্রবণের নিয়ম, আচ্ছা বলুক, সেটা সমস্যা নেই। এটার ক্ষেত্রে আমরা যেটা পড়বো, আয়ন আবিষ্ট ডাইপোল, এটার ক্ষেত্রে দেখো কিছু আছে কিনা, এটা একটু দেখবো। এই যে এটা যুক্তকরণ এবং রক্ত প্রবাহে অক্সিজেন অণু দ্রবীভূত থাকা, এটা। এরপরে সারসংক্ষেপ চলে আসলো। সারসংক্ষেপের ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে কারা কারা,
তারপরে লুইস অ্যাসিড কি কি, তারপরে এটার ক্ষেত্রে আমাদের পড়াশোনা তেমন নাই। তো আমরা ইয়াতে চলে যাই, মানে অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী প্রশ্ন না পড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া আসলে বোকামি। আমাদের 25 মিনিট হয়ে গেছে, অনুশীলনীতে দাগাইলে আমাদের মোটামুটি শেষ। তো এটার ক্ষেত্রে দেখো, উচ্চতাটা সবগুলোরই উচ্চতা লাগবে, সবগুলোরই উচ্চতা লাগবে। এরপরে এই যে কোনটি থাকে না, এটার হোমোস্ফিয়ারে বা হেটেরোস্ফিয়ারে। তারপরে যাই শীতলতম, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে ওজোন স্তর কোথায় আছে। তারপরে ঝড় উৎপত্তি, এটা তো এর আগেও পড়ছি। সাইক্লোনের ক্ষেত্রে কোনটা বলছে, বয়েলের সূত্র কোনটা বলছে। তারপরে চলে যাই আমরা পরম শূন্য তাপমাত্রা, তারপর গতীয় সমীকরণ, তারপর মোলার আয়তন দুইটার ক্ষেত্রেই কত, তারপর ঘনত্ব। এগুলো তো এর আগেও ছিল, এর আগেও ছিল, এগুলো জাস্ট আবার পড়তে হবে, জিসিএসটাও পড়ে নিও। তারপরে এটার ক্ষেত্রে মাত্রা বলছে, এটাও পড়বো, 26 নাম্বারটা পড়বো। তারপরে 29 নাম্বারটা, 29 নাম্বারটার পর এই যে 39 নাম্বারটা, 41 নাম্বারটা, 42 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 42, 44, 45, 46, এগুলো সবগুলাই ব্যাপন হার রিলেটেড। তারপরে আসি, তারপরে আসি এইটা। এটা মানে এটা না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, এই প্রশ্নটা না পড়ে। ঠিক আছে, এই প্রশ্নটা না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। এরপরে যাই, এরপরে আমরা যাই কোথায়, কি পাবো দেখি। এই যে এটা, এটা সবার ফেভারিট একটা কোশ্চেন। তারপরে 59। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই একই রকম। তো এগুলো একটা পড়লেই মোটামুটি হয়ে যায়। তারপর ভ্যান্ডার ওয়েলস এর ধ্রুবকটা কি নির্দেশ করে, এটা এটা তো 1000 বার পরীক্ষা আসছে এই প্রশ্নটা। এই যে এর মান কত, কোনটাতে কম কোনটাতে বেশি। ঠিক আছে, এরপর আসো যে কোন অ্যাসিডটি উৎপন্ন হয়, প্রাইমারি দূষক কোনটা, প্রাইমারি দূষক নয় কোনটা। আর এই এই প্রশ্নটা না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। গ্রিন হাউসের জন্য অধিক দায়ী, আচ্ছা বৈশ্বিক উষ্ণায়ন, এই যে সংকেত কোনটা কোনটা আছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা, অণুবন্ধী ক্ষারক এই যে 84 নাম্বারটা। লুইস অ্যাসিড কোনটা, তারপরে লুইস অ্যাসিডের উদাহরণ আবার দিছে, একই প্রশ্ন একই প্রশ্ন, এগুলো একই প্রশ্ন। তারপরে মিঠা পানির উত্তর কোনটা, এই প্রশ্নটা। ঠিক আছে, এই প্রশ্নটা পরীক্ষা আসছে। তারপরে আমরা দেখতে পাই, দেখি এই যে 99 নাম্বারটা, 101। আবার এগুলো তো এর আগেও পড়ছি, তাই আমি আর এগুলো দাগাইতেছি না। হ্যাঁ, সর্বোচ্চ কোনটা এটা দাগাইতেছি না, এটা মোস্ট। 104 নাম্বারটা। তারপরে 106 নাম্বার, ব্ল্যাক ফুট ডিজিজ, এগুলো আমরা এর আগেও পড়ছি, তাই দাগাইলাম না এখানে আর। আচ্ছা, এর মধ্যে এখান থেকে আমরা দেখি যে এখানে কি আমরা পাই। আচ্ছা, এই যে কথাটা মেডিকেল আসছে, দেখছো, এই কথাটা মেডিকেল আসছে। নীরব ঘাতক লুইস অ্যাসিড। আচ্ছা, লুইস অ্যাসিড দিছে, আর কি পড়া যায়, এই যে পানির অস্থায়ী ঘনত্বের জন্য কোনটা দায়ী, এটা পড়বো। আচ্ছা, মোটামুটি এই ছিল আজকের এই ক্লাস। আমি চেষ্টা করছি তোমাদেরকে এই অধ্যায়ের জন্য যতটুকু পারা যায়, এগুলো তুমি মানে পড়লে তো অনেক পড়া যায়, পড়া আসলে সম্পূর্ণ মনে রাখতে পারবো না। তো এই যেগুলো দাগানো লাইনের মধ্যেও যেগুলো একবার স্পেসিফিক ভাবে তোমাকে ফাইনাল রিভিশনের জন্য দিতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিছি। তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ একটা কমন পাবে, এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে, প্রস্তুতিটাও ভালো হবে। আর এর সাথে তুমি কোচিং এ বা তুমি এই অধ্যায়ের যে পরীক্ষাগুলো দিছো, এগুলোতে যেগুলো ভুল করছো, সেগুলো বইয়ে যেগুলো দাগাই রাখছো বা নোট করে রাখছো, সেগুলো পড়াশোনা করবে। এর পাশাপাশি তোমার যদি আরো কোনো লাইন মনে হয় যে তোমার পড়া উচিত, তাহলে তুমি এগুলো অবশ্যই পড়বে। তাহলে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।